আমি বললাম যে তোমার জন্য একটা নিউজ আছে। বলতেছে কি? আমি বলি যে সম্ভবত আমি প্রেগন্যান্ট, কারণ যেহেতু একই গ্রামের ছেলে। হ্যালো গাইস, আরও একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা। এই স্টোরিটা আর যে কিবরিয়া ভাইয়ের একটি প্রচারিত শো থেকে নেওয়া হয়েছে। এটা কেউ নেগেটিভলি নেবেন না, কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এটাও ওই আমার এক্স হাজবেন্ডের গ্রামেরই, পাশাপাশি গ্রামের। ওকে, জোর করে নিয়ে আসলো, আমরা গাড়িতে উঠবো তার 2 ঘন্টা আগে ঘটক ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললো যে ছেলে আর দেখতে আসলো। দেখতে আসার সাথে সাথে আম্মা একটা কথা বললো যে দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে যদি মনে হয় তারপরে তোমার ফ্যামিলি নিয়ে এসো। ছোটবেলা মানে আমার বাবার বিয়ের পরে মার কাছে শোনা যে যখন আমি মার পেটে আসি আমার মা আমার বাবাকে নিউজটা দেওয়ার পর আমার বাবা বলে তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলা, এখন আমাদের বেবি চাই না, কারণ আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস আর আমি চাকরিও করি না, আমি বেকার। তো ন্যাচারালি গ্রামে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তো আমার মাও বোঝে নাই, বাবাকে ওষুধ এনে দিচ্ছে, মা খাইছে। খাওয়ার পরে সে আমার নানিকেও বলে নাই যে সে এই কাজটা করেছে। তো আমার নানি একদিন ওষুধ দেখে বলতেছে কি কিসের ওষুধ তুমি খাচ্ছ? বলে এরকম এরকম ব্যাপার মা, আমার তো পেটে বাচ্চা আসছে কিন্তু তোমাদের জামাই চায় না, তাই এই ওষুধ আনছে আমি খাচ্ছি। আমার নানি আমার মার হাত থেকে মানে ওষুধের বোতলগুলো নিয়ে একটা আছাড় মেরে ওষুধগুলো ফেলে দেয়, দিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার আমার মাকে বলে যে মা তুমি ছোট মানুষ, তো তোমার বুদ্ধিতে এতটা কুলায় নাই বা বোঝো নাই, তো তোমার পেটে যে আছে কেমন হতে পারে, এ অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, কিন্তু এ হতে পারে তোমার ভবিষ্যৎ সম্বল, বা এর একটা সময় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা কিছু না কিছু হতে পারে, বা এমনও হতে পারে তুমি আজকে সন্তানটা নষ্ট করছো, কালকে তোমার গর্ভে আর সন্তান আল্লাহ নাও দিতে পারে। তখন আমার মা বলে আমি তো বুঝি নাই, না বুঝে আমি ভুল করছি, তো আমার কিভাবে সন্তানটা টিকে থাকে ভালো থাকে, আমাকে সেই ওষুধ দেন। তখন ডাক্তার নতুন করে ওষুধ দিল, ওষুধ খেয়ে তারপর আমি যখন 6 মাস, তখন আমার বাবার ঢাকায় গভর্নমেন্ট জব হয়। আব্বা ঢাকায় চলে আসে চাকরির জন্য, আর মা আমাকে নিয়ে গ্রামেই থাকে নানি বাড়িতে। তো আমি পেটে থাকাকালীন আমার খালা বলতো যে ও তোর যে ছেলে না মেয়ে আমরা জানি না, কিন্তু যদি তোর মেয়ে হয় তাহলে আমার ছেলের বউ করে আমি নেব, তবে হ্যাঁ তোর মেয়ে যদি ফর্সা হয়, কালো হলে আমি নেব না। তা আম্মা বলতো যে আল্লাহ তাহলে তুমি আমাকে কালো মেয়েই দাও, আমি ওকে দিব না। মানে বোনদের মধ্যে খুব আম্মার আবার আমার ওই খালার সাথে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো। ইভেন তারা এখনো মানে কি খেলো কি করলো, মানে আমার নিজের মা যেরকম আমাদের জন্য করে, আমার খালাও ঠিক এরকমই আমাদের জন্য করে। আচ্ছা, তো যাই হোক, আমার জন্ম হলো, আমি বাবা মার সাথে ঢাকায় আসলাম, ঢাকায় বড় হচ্ছি, লেখাপড়া করছি। আমার ওই খালাতো ভাইকেও আমার মাই পড়ায়, এবং মানে ছোটবেলা থেকে আমার মাই পালতো, যেহেতু আমার খালার আর্থিক অবস্থাটা ভালো ছিল না। ইভেন আমার বাবা লেখাপড়া থেকে শুরু করে তার সবকিছুই গাইডনেস দেয়। খালাতো ভাই বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি। তারপর ভাইয়া ইঞ্জিনিয়ার হলো, আমার বাবাও মানে আমাকে এসএসসি পাশ করানোর পরে এরপরে আমার নানা মারা গেল মাঝে। নানা মারা যাওয়ার পরে তখন আমরা সবাই বাড়ি গেলাম। যাওয়ার পর সবাই বলতেছে যে একটা কথা আব্বা বলে গেছে, মানে আমার নানা নাকি বলে গেছে, সেটা আমার মা জানতো না, যেহেতু আমরা ঢাকায় থেকে আমাদের ভাবে যাওয়া হয় না। তো বলতেছে যে আমার ওই খালাতো ভাইয়ের সাথে আমার নানা বিয়ে ঠিক করে গেছে। তো আব্বার আম্মা হচ্ছে আধুনিক মনা, তারা ওরকম কখনো ইয়া করে নাই। তো আব্বা বলে যে না, আমার মেয়ে অনেক ছোট, আমি এখন বিয়ে দিব না। আর আমার মার কথা, আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবো না, ও কোথাও বিয়ে করুক, ও সুখী হবে, আমার মেয়েকে আমি কোথাও দেই, আমি একটা আত্মীয় পাবো। জাস্ট মানে তখন মানে আমার ফ্যামিলির কেউ রাজি না, বাট আমার আত্মীয় স্বজন সবাই রাজি, যে হোক, হলে অসুবিধা কি, আর ছেলেও তো ওই তো মানুষ করছে। তো পরে যাই হোক, আব্বা যেহেতু রাজি না, প্রথমত আব্বা রাজি না দেখে আম্মাও রাজি না। এইভাবে চলতে যখন আমি অনার্স 2nd ইয়ারে, আমার মানে বেশ কিছু বিয়ের প্রপোজাল আসে, আব্বা দেখে অ্যাভয়েড করে, না আমি এখন আমার মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়েকে আমি অনেক লেখাপড়া করাবো, অনেক ইয়ে করবো। আপনি কি একটাই সন্তান ছিলেন নাকি? না, আমার বাবা মার আমরা এক ভাই এক বোন, আমার ছোট ভাই আছে। আচ্ছা, বয়সের গ্যাপ কত ছিল? বয়সের গ্যাপ 7-8 বছরের। আচ্ছা, আপনি অনার্স 2nd ইয়ারের সময় বিয়ের প্রস্তাব আসছে? হ্যাঁ, আর আমার মানে খালাতো ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 14 মতো এরকম হবে। ওনার সঙ্গে বিয়ের প্রস্তাব আসছিল? হ্যাঁ, ওনার সাথে মানে বিয়ের কথা এমনি চলে, আমার খালা নিতে চায়। আর এছাড়াও অনেক পাত্র আসছে, পাত্রের অভাব নেই। তো আমার বাবার কথা যে যত ভালো ছেলেই আসুক না কেন, আমার মেয়ে লেখাপড়া শেষ করবে, ভালো চাকরি করবে, দেন আমি তাকে বিয়ে দিব। এটা আমার বাবার, কারণ মানে সে বলে যে আমি একটা ভুল করতে চেয়েছিলাম কিন্তু আমি করিনি, যাই হোক, কিন্তু নতুন করে কোনো ভুল আর না করি, এটাই। তো যাই হোক, এরপরে যখন আমি অনার্স 2nd ইয়ারে, তখন একদিন আমি স্বপ্নে দেখি, আমার দাদাকে স্বপ্নে দেখি, কারণ আমার দাদা মানে আমি কোনোদিন দেখি নাই তাদের স্বপ্নে দেখি। আমার বাবাকে বললাম যে এরকম দেখলাম, বাবা কেন দেখলাম জানি না, মনটা খুব অস্থির। তার 1 সপ্তাহ না যেতে আবার স্বপ্নে দেখি আকাশ থেকে চাঁদ ঝরে পড়তেছে এবং অসংখ্য তারা উঠতেছে। আমি দেখি স্বপ্নে। আমি এটাও বললাম বাবা আমার সাথে, আমি ফ্রি,
তো বললাম, তখন ওরা বলতেছে যে তুমি শুধু শুধু টেনশন করতেছো মনে হয় কোনো বিষয় নিয়ে, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে নামাজ পড়ো, দোয়া করো। আমি মানে ছোটবেলা থেকে একটু নামাজ টামাজ এগুলির প্রতি এমনিও একটু দুর্বলতা বাবা মার কাছ থেকে পাইছি। তার এক সপ্তাহ পরে আমার ভাইটা মারা গেল, আমার ওই খালাতো ভাই, যে ভাইয়ের সাথে মানে বিয়ে নিয়ে কথা চলছিল বা খালাও চাচ্ছিল যে আমার ছেলের বউ হোক, বা আমার বাবা মা দিতে চাচ্ছিল না। তো ওই ভাইটা মারা গেল। মারা যাওয়ার পর খালা একটা অভিযোগ তুললো, ওনার হেপাটাইটিস বি হয়েছিল। মানে যেহেতু যে ইঞ্জিনিয়ার ছিল, বিভিন্ন জায়গায় ঘর সংসার ছিল না, কাজ টাজ করতো, নিজের শরীরের যত্ন নিত না, সো অ্যাট লাস্ট তার হেপাটাইটিস বি। কিন্তু সে চাকরি করে মানে আমাকে নেয়ার জন্য তার ঘরে, মানে সে চাইছিল যে আমি এমন কিছু, মানে সে এমন কিছু করুক যাতে সবার দেখে মনে হয় আমার বাবা মা গরিব দেখে দিচ্ছে না, এরকম একটা তাদের মনে টেনশন কাজ করছিল, যার ফলে সে বাড়ি গাড়ি এভরিথিং করছিল শুধু আপনাকে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে নেওয়ার জন্য আমার খালা করাইছিল যে তুমি করো, নিশ্চয়ই ওর বাবা মা দেখে খুশি হবে এবং বিয়েটা দেয়। হ্যাঁ, বিয়েটা দেয়। ভাইয়া মারা গেল, আমরা ওইখানে গেলাম। যাওয়ার পর ওই গ্রামে যাওয়ার পর সবাই একটা কথা বলতো, আমি উনার বউ হব, এটা পুরো গ্রাম জানতো। এর জন্য কোনো বিয়ের মানে তেমন কোনো কেউ বিয়ের প্রপোজাল নিয়ে আসে নাই। যে আনতো সবাই খালা মনে একটা কথাই বলতো যে আমার ছেলের বউ আছে, আমার ছেলের অন্য কোথাও আমি বিয়ে দিব না, আমার ছেলের বউ আছে। ইভেন খালা খালু আমার ভাই নিজে মুখ ফুটে অনেকবার আমার মার কাছে বলছে, আমার বাবার কাছে বলছে, কিন্তু আমার মার কথা যে আমি আত্মীয়র সাথে আত্মীয়তা করবো না। খালা মনিকে একটা কথা বলতো যে তুই তো বলছিলি কালো হলে নিবি না, তাহলে আমার মেয়ে এখন কালো, তুই নিবি কেন, তুই চাস কেন, তুই আর চাবি না, ফর্সা হলে তুই চাইতি, এটা এসে তারা বলে। এরপরে ভাইয়া মারা যাওয়ার পরে মাস 2 না যেতেই খালু একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। খালু প্লাস আমার মামা গ্রাম থেকে একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওরা যেদিন আসলো সেই দিনই মানে দুই পক্ষ মানে দেখে, ছেলে পক্ষ বিশেষ করে মানে ওই দিনই দেখে আংটি টাংটি পরায় একদম মানে পারে তো ওই দিনই কাবিন করে নিয়ে যায়। আচ্ছা, এরকম একটা বিষয়। তো আমি বলতেছি যেহেতু আমি লেখাপড়া করতেছি, আমি এখন বিয়ে করবো না, আমি বিবিএ কমপ্লিট করবো, এমবিএ করবো, তারপরে বিয়ে শাদী করবো। আর ওরা বলতেছে আমরা লেখাপড়া করাবো, কোনো সমস্যা নেই, আমার লাগে তোমাকে এমবিএ করাইতে, আমার ছেলে সহ এমবিএ পড়বে, এরকম বলতেছে। তারা বললো যে আমরা 20 লাখ টাকা কাবিন দিব, হ্যাঁ তোমার বাবা খুশি, আমার ছেলেকে যা দিবে। তো আমার বাবা বললো কি ঠিক আছে, আপনারা যদি আমার মেয়েকে 20 লাখ টাকা দিতে পারেন, গয়না টয়না সব দিয়ে যদি মোড়ায় নিয়ে যান, সেক্ষেত্রে আমি আমার জামাইকে আমিও 5 লাখ টাকার একটা, এটা সমাজের নিয়ম, এটা কিছু না কিছু দিতে হয়, এটা সে বলতেছে। আমি বলতেছি ঠিক আছে, আমি 5 লাখ, আমি ওদের সামনে বলতেছি যে আমি 5 লাখ টাকার গাড়ি নিব, তবে আমার বাবার কোনো সম্পদ আমি নিব না। তখন বাবা যখন সম্পদ দিতে মানে বাবা মারা গেলে তো আমিও তো অংশীদার, তো আমি সেই সম্পদ দেবো না, আমার সেই সব সম্পদ আমার ভাইয়ের নামে আমি লিখে দিব। তারপরে বাবা অনেক বোঝাইলো, করলো, বিয়ে ঠিক করলো, করে ওরা ওই দিন চলে গেল, একদম আন্টি পড়ায় চলে গেল, বললো যে না কোনো সমস্যা হবে না, তোমাকে তোমার লেখাপড়া কমপ্লিট হলে আমরা তুলে নেবো, এর আগে তোমাকে নিব না, তুমি বাবার বাসায় থেকে পড়াশোনা করবে, কমপ্লিট করে তারপরে আসবে। এরপরেও আমার অমত, বাবার সাথে কথা মানে বার্গেনিং হচ্ছে। তো তখনও রমজান মাস ছিল। বাবা একদিন রাগ করে বলতেছে আমার মেয়ে বড় হয়েছে, এখন আর আমার কথা শোনে না, অন্য সময় আমাকে ঠিকই বন্ধু ভাবে, এখন আমার প্রতি ভরসা নেই, ঠিক আছে তোমার কোনো পছন্দ থাকলে আমাদের বলো, আমি আমার কোনো পছন্দ আমি বলবো কি। তো বাবা সেদিন রাগ করে কথা কাটাকাটি, এক কথা থেকে 2 কথা কাটাকাটি, তো আমিও একটু বলছি, বাবা বলছে বলে আর বাবা রাগ করে ইফতার করতেছে না। আচ্ছা, আজান দিয়েছে, ইফতার করতেছে না, বিষয়টা খারাপ লাগলো। পরে বাবাকে বললাম যে বাবা আমি বিয়ে করবো, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করবো, আমার তো অন্য কোথাও পছন্দ নেই যে আমি অন্য কোথাও করবো, আমি একে বিয়ে করবো, তুমি ইফতারটা করো। রিকোয়েস্ট করার পরে সে ইফতারটা করলো, কারণ আমি একটা মেয়ে হয়ে এটা পারি না যে বাবা ইফতার করতেছে না আমি মানে বাবার কথার অমূল্যায়ন করবো এতটা। তো যাই হোক, বাবা ইফতার করলো, বিয়ে ঠিক হলো, 20 লাখ টাকা কাবিন দিয়ে, 20 লাখ টাকা কাবিন দিয়ে, 20 লাখ টাকা কাবিন দিয়ে, এবং 20 লাখ টাকা কাবিনে বিয়েও করলো। কিন্তু বিয়ে করার সময় ওরা যেই কথাগুলো বলছিল তার কিছুই কমিটমেন্ট পালন করলো না। টাকাটা দিবে না, টাকা তো না, টাকা দিবে না, আমরা টাকা চাই নাই, কোনো একটা গয়নাও দিল না, বরং উল্টা আর আমার বাবার কাছে ফোন দিয়ে আবার ফোনে টাকা নিছে, 2 লাখ টাকা নিয়ে সে ওই টাকায় আব্বার টাকায় মানে বলছে যে আমার তো এই মুহূর্তে ব্যবসা খারাপ, মানে আমার শ্বশুর ছিল ব্যবসায়ী, তো বলতেছে আমার ব্যবসা তো ভালো না, তো আপনি আমাকে 2 লাখ টাকা ধার দেন, পরে আমি আপনাকে ফেরত দেবো, এটা বলছে আব্বাকে। তো আব্বা বলছে যে ঠিক আছে, যেহেতু একটা মান সম্মানেরও ব্যাপার, ঠিক আছে আমি গয়না নেবো না, আপনি বানাইতে চাচ্ছেন এখন, ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, 2 লাখ টাকা পাঠিয়ে দেয়, তার সামথিং গয়না মানে বিয়ের যা শপিং এটা করে, এবং গয়নাও কেনে। বিয়ে হয়, গ্রামে বিয়ে হয়, আমার গ্রামে মামা বাড়িতে বিয়ে হয়, এবং খুব ধুমধাম করে অনুষ্ঠান করে মামা বাড়ি নানা বাড়ি সব গ্রাম, দাদা বাড়ি সব গ্রামের মানুষ সেখানে একত্রিত হয়, এত মানে আনন্দ করে, মানে এমন কেউ নেই ছোট থেকে বড় শুরু করে, মানে খুব আনন্দ, নাচ গান, মানে রোজা থেকেও তাদের ক্লান্তি নাই, এত আনন্দ। রাতের বেলায় মানে বিয়ে যে কাবিনটা হলো, এরপর সাথে সাথে আমার শ্বশুর শুরু করছে আমি আমার বউকে নিয়ে যাব, বাসায় নিয়ে যাব। আমার মা বলে, আমার মা এবং বিশেষ করে আমার মাই রিয়েক্টটা করছে যে আমার মেয়ে লেখাপড়া শেষ করলো না, আপনাদের সাথে কথা একরকম, শুরুতেই যদি কথা মানে বিয়ে দিছি মানে তুলে দিতে হবে, শুরুতেই যদি কথা 2 রকম হয় তাহলে কি হবে,
তাহলে আমার মেয়ের ফিউচারটা কি হবে। তো বলতেছে যে না, আমরা 2-1 দিন রেখে আমরা আবার ঢাকায় দিয়ে আসবো। তো আমার মা বলে যে না, আমি আসছি মেয়েকে নিয়ে, আমি মেয়েকে নিয়েই যাবো, লাগে জামাই যাবে সাথে, আর যদি না যায় ঠিক আছে থাকবে। পরে উনি 2-3 দিন পরে ওর কাজটা গুছায় ঢাকায় আসবে, এসে বেড়াবে এবং ঈদ করবে আমাদের সাথে। ওকে। তো যাই হোক, এইটা নিয়ে খুব বিশাল বড় একটা গ্যাঞ্জাম বিয়ে বাড়িতেই। তো যাই হোক, এগুলি সবই গেল, ঈদের মধ্যে ছেলে বাড়ি গেল, কিন্তু সে বললো যে দেখো আমি রাজশাহী বাসা নিব, তুমি ওইখান থেকে পড়াশোনা করবে, এখানে আর করবে না। আমার বাবার বাসায় তো নিচ্ছি না, আমি রাজশাহীতে থাকি, আমি যেহেতু রাজশাহীতে জব করি, আমার রাজশাহীতে নেবো। আচ্ছা। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি যাব, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সংসারের সুখের জন্য হাজবেন্ডের কথা প্রায়োরিটি দেওয়াটা অনেক বেটার। গেলাম রাজশাহী, ওর সাথে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে ওরা মানে আমার হাজবেন্ডই দেখলাম যে আমার কাছে ফার্নিচারটা ছিল, বলে তোমার বাবা কিছু দিবে না, ইয়া করবে না। তো আমি বলছি যে আমার মানে বাবা প্রথম তো- দিনই এগুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে 2 দিন পরেই, মানে 2 দিন, মানে সে যে বাসা নিয়েই শুরু হয়ে গেছে। তো আমার কাছে বিষয়টা প্রথম অড লাগলো। তো আমি বললাম যে কেন, ফার্নিচার দেওয়ার তো কথা ছিল না, ফার্নিচার বা যখন উঠাই দিবে তখন আমার বাবা দিবে, এখন তো উঠাই দিচ্ছে না, তুমি নিজে স্বেচ্ছায় কোথাও বাসা দিচ্ছ, সেখানে আমরা যাচ্ছি থাকছি, সেটা আলাদা বিষয়। তো আব্বাকে বললাম, আব্বা যথারীতি আমার শ্বশুরের ফোন দিলাম, আমার শ্বশুর আবার খুব চালাক মানুষ। তো বললো যে আমার ছেলেকে আমি, মানে উনি শিখাই দিয়ে উনি আবার দূরে থাকে যে না আমি বলি নাই। তো যাই হোক, এইভাবে মনে করেন চলতে থাকলো। বিয়ের পরে প্রায় 1 থেকে 1.5 বছর চলে গেল। এর মাঝে আমি জানতে পারলাম ছেলে ইঞ্জিনিয়ার না, আর রাজশাহীতে যে বাসা ভাড়া বা সংসার খরচটা চালায় সেটাও সবকিছুই তার মা আর বাবা বেয়ার করে। আচ্ছা। আমার কাছ থেকে সবকিছু গোপন করে, ইভেন আমার যে জামাটা, আমার যে আপনার ড্রেসটা, কাছে গোপন করেছে মানে কি? আপনার বাবা খোঁজ খবর নেয়নি বিয়ের আগে? আমার বাবা ঢাকায় থাকে, খোঁজ খবর বাবার অনেক ইয়া ছিল, গাফিলতি ছিল। আমার চাচা না করেছিল, অনেকেই না করেছিল, কিন্তু আমার বাবাও যে ওদের কথায় কিভাবে কি হলো তার মাথার মধ্যে, না ছেলে ভালো, ওভারঅল ভালো, বাবা এস্টাবলিশড, একমাত্রই ছেলে, তার নামে বাড়ি গাড়ি সব আছে, সমস্যা কোথায়, এরকম একটা বিষয় ঢুকে গেছিল যে না সমস্যা নাই, ইঞ্জিনিয়ার যখন লেখাপড়া করছে তখন ওই জায়গায় না করলে আমি আরেক জায়গায় চাকরি দিতে পারবো, এরকম একটা বিষয় ঢুকে গেছিল। তো যাই হোক, তার যে সার্টিফিকেট সেটাও ফেক। বুঝতে পারে আমি বললাম যে শোনো, সবই তো যা হয়েছে, অসুবিধা নেই, তুমি লেখাপড়া শুরু করো, বা লেখাপড়া না করলে পাশাপাশি কিছু করার চেষ্টা করো। আমি লেখাপড়া MBA-টা ভর্তি হতে চাচ্ছিলাম, আমাকে MBA-টা এবার ভর্তি করো, কারণ অনেকদিন সময় চলে গেছে, ভর্তি করলাম না তুমি। মানে আমার বাবার আর আমার প্রেশারেই ভর্তি করলো MBA ভর্তি করলো। কিন্তু এর মাঝে তাদের মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাওয়া, বিশেষ করে যে গাড়ির টাকাটা চাওয়া কিন্তু বন্ধ হয় না। তারা গাড়ি নিবে না, কিন্তু গাড়ির 5 লাখ টাকা নেবে। আমার কাছে জিনিসগুলো খারাপ লাগতো যে আমি তো আছি, আমি তো তাদের সংসার থেকে চলে যাই নাই, যে গাড়ির টাকা তারা কেন এভাবে টাকা বারবার। তো এট লাস্ট আমার যখন MBA জোর করে ভর্তি করলো, প্রত্যেক সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগে খুব গ্যাঞ্জাম করতো, মানে কোনো না কোনো অকারেন্স করতো যাতে আমি পরীক্ষা দিতে না পারি, কিন্তু আমি ওর মধ্যেই পরীক্ষা দিতাম। কখনো বাসায় অনেক মেহমান নিয়ে এসে, মনে করেন 3-4 দিন ধরে আত্মীয় স্বজন বোন টোন সব যা আছে নিয়ে এসে রাখতো, আমি ওদের রান্না শেষ করে এরপরেও দেখা গেছে যে আমি নিজের পড়াশোনাটা করেছি, করে পরীক্ষা দিতে চলে গেছি। দেখা গেছে ওদের টেবিলে খাবার দিছি, দিয়ে আমি চলে গেছি, পরীক্ষা দিয়ে এসে আবার রান্না করে আবার দুপুরে খাবার রেডি করে ওদের খাওয়াইছি। নইলে তো জামাই মানুষ কথা হবে, আসছি মানে ভাইয়ের বাড়ি আসছি, ভাই আমাদের ভাবি এরকম করছে। যে মানুষ আমি মার বাড়িতে মানে কোনোদিন ভাতও রান্না করি নাই একারে, তো শ্বশুর বাড়িতে যে সব শিখে গেছি পরিস্থিতির উপরে, রান্না থেকে শুরু করে সব শিখে গেছি, মেনটেন করা কিভাবে কি করতে হয় সব শিখে গেছে। এরপর আমার MBA সেকেন্ড সেমিস্টার ফাইনাল আসলো, তখন তারা মানে যখন দেখলো যে আমরা কোনো কিছু দিয়ে ওকে আটকাতে পারি না, ও পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করে, তখন কি করলো, পরীক্ষা চলতেছে, 2টা পরীক্ষা আমি দিয়েছি, আর 2টা পরীক্ষা দেওয়ার আগে সে বললো যে গ্রাম থেকে ফোন আসলো, আমার শ্বশুর খুব মরম অবস্থা, মানে খুবই অসুস্থ, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এরকম শুনে সবাই চলে যায়। আমি আমার হাজবেন্ডের সাথে গেলাম, আবার যাওয়ার সময় আমাকে বলতেছে গয়নাগুলো নিয়ে নিবে, তোমার যে গয়না আছে এখানে সেগুলো নিবে, আর অন্য কিছু নেওয়ার দরকার নাই, আর 2টা জামা কাপড় যা লাগে টুকটাক নিয়ে, কারণ এটা ওদের প্ল্যান ছিল, আমি জানতাম না। তো যাওয়ার পরে আমি দেখি আমার শ্বশুর অতটা অসুস্থ না। তো আমি বললাম যে দেখো আমার তো পরীক্ষা, তো আমি পরীক্ষাটা দেই। ও হ্যাঁ, ও আবার আমার সাথে MBA ভর্তি হয়েছে, কিন্তু পড়াশোনা ফেক সার্টিফিকেট, ওরা আবার সার্টিফিকেট দিতে বলছিল, ও দিতে পারে নাই। ও তখন ওইখানে বলছিল যে আমি সার্টিফিকেট আমি পরে দিব, আমি পরে দিয়ে দিব, ওর সমস্যা নেই। তো ওরা মনে করছে যেহেতু 2 বছর ওর লাগবে, এর মাঝে দিয়ে দিবে হয়তোবা। তো যাই হোক, পরে আমি পরীক্ষা, ও তো 1 সেমিস্টার দিছে, আরেক সেমিস্টার পরীক্ষা দিবে না, বলতেছে আমি এই সেমিস্টারে টাকাও ফিও জমা দিই, পরীক্ষাও দেবে না। আমার কথা হলো এটা ওর পার্সোনাল ব্যাপার, আমি ওকে তো জোর করে ফোর্স করে কিছু করাতে পারবো না, ঠিক আছে। পরে আমি বাসায় আমার শ্বশুর বাড়িতে আসলাম। আম্মা কেন জানি আমাকে ফোনে বলতেছিল, আমি যখন বলতেছিলাম আম্মা বলতেছিল মা খুব তুমি সাবধান, নইলে তুমি করো, তুমি তোমার চাচার বাসায় থেকে যাও, তুমি যদি ওখানে যেতে না চাও। আমি বলে যে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর অসুস্থ, না গেলে মানুষ কি বলবে, খারাপ বলবে। মানে মনে হয় যে মার মনে, মা বাবার মনে সবকিছু আগেই বলে দেয়, বিশেষ করে মার মনটা। তো যাই হোক, আমি ওখানে যাওয়ার পরে আমি ওদের বলতেছি যে দেখো আমি পরীক্ষা দিতে যাবো, আমি অসুস্থ, আমি শরীর ভালো না, কিন্তু আমি তবুও আমি পরীক্ষা দিতে যাবো, আমাকে রাজশাহী যেতে দাও, আমি বাসায় থাকবো, প্রয়োজন তুমি থাকো, তোমার বাবা অসুস্থ তুমি থাকো, ডাক্তার দেখাও, আমার তো দরকার নাই। না, ওরা আমাকে পরীক্ষা দিতে, তো
বললো যে আব্বাকে হসপিটালে ভর্তি দেবে। অ্যাজমা রুগী যেহেতু যে শ্বাসকষ্টটা প্রবলেম হয়, অনেক সময় নেবুলাইজার লাগে, তো ওটা ওষুধটা ওনার কাছে ছিল না, তো হসপিটালে নিয়ে গেল। তো আমাকে বললো চলো চলো তুমিও চলো, তুমি না গেলে কি হয়? এ বলে ভাই আমার ব্যাগটা কিচ্ছু নিতে দেয় না, ইভেন আমার হাতের যে ব্যাগের মধ্যে আমার অর্নামেন্টস ছিল, এরপরে আমি মানে ওর সাথেই চলে যাই, ওগুলি কিছুই কিন্তু আমার সাথে নাই। এরপর কি করলো, বড় বোন এসে আমার মোবাইলটা দিল, আমার মামা আসছে আবার দেখতে, ফোন করছি আমি মামারে যে মামা এরকম আমার শ্বশুরে নিয়ে হসপিটাল আসছে, আপনি আসে দেখে যান। তারপর আমার মামা যেহেতু আসছে, ওর বললো কি তোমার ওর মোবাইল নিয়ে আসছি, তো মোবাইলটা দিয়ে ওর মামার সাথে যাক, ও তো অসুস্থ, মামার সাথে যাক। আমি বলি আমার তো কালকে পরীক্ষা, আমি মামার সাথে যাবো কেন? আপনারা ঠিক আছে গেলে আমার অ্যাডমিট কার্ডটা তো সব বাসায়, আমার বাসায় চাবি টাবি এগুলো দেন, ব্যাগটা দেন, আমি বাসা থেকে রেডি হয়ে তারপর যাবো। তো বলতেছে না পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার এবছর পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি পরে পরীক্ষা দিবা। আমি কি পরে পরীক্ষা দিতে পারবো না? ছেলের হচ্ছে আমি পরে পরীক্ষা দিতে পারবো না? এ বলে মামার সাথে এক কাপড়ে পাঠাই দিল। দেওয়ার পর আমি সেদিন থাকলাম সারাদিন, কোনো ফোন নাই, ওদের কোনো ফোনও নাই, কিছু নাই। পরে আব্বা বললো যে দেখো মা, তোমার তো কাপড় চোপড় কিছুর দরকার নেই, আমি সব তোমাকে আবার দেবো, তুমি আমার একমাত্র মেয়ে, আর আমার যা আছে সব তোমাদের 2 ভাই বোনের, এখানে অন্য কোনো ব্যক্তির না। তুমি পরীক্ষা দিতে চাইলে আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, তুমি যে পরীক্ষা দিয়ে আসো, তোমার চাচা বাসায় তুমি থাকবা। ওরা আমার ব্যাগ থেকে চাবি, অ্যাডমিট কার্ড, গয়নাপত্র যা আছে এভরিথিং রেখে দিছে, কোনো কিছুই আমাকে দেয় নাই। হাত ব্যাগটা শুধু ওই যে মোবাইল সহ হাত ব্যাগটা দিয়েছে, তাও ওটা হাত ব্যাগটা দিয়েছে পরের দিন সকালে ওর এক দুলাভাই যে দিয়ে আসছে যে বউয়ের এখানে ওষুধপত্র আছে, লাগবে নাকি, এটা দিয়ে আসছে। যাই হোক, তো আমার পরীক্ষা, আমি বলতেছি তাহলে আর আমার এখানে আমি বুঝছি ওরা আর কেউ আমার সাথে যোগাযোগ করবে না, আমি ওদের আর কোনো পারমিশনের অপেক্ষা না করে আমি ভোর সিংহা থেকে ভোর 5টার সময় উঠছি, উঠে আমার এক মামাকে সাথে করে নিয়ে আমি চলে গেছি রাজশাহীতে যেয়ে প্রথমে আমার চাচা বাসায় উঠছি, ওঠার পর চাচা পরে সাথে আরেকজন লোক দিয়ে পরীক্ষার হলে পাঠিয়ে দিচ্ছে, যে বলা যায় না ওরা কোনো ক্রাইম করে বসে কিনা। পরীক্ষা দিলাম, পরীক্ষা নিজের মতো দিয়ে পরে আব্বা আবার টিকিট কেটে দিল, আমি ঢাকায় ব্যাক করলাম। আব্বা বলে যে ওখানে ফিরে যাওয়ার দরকার নেই, তুমি এভাবে পরীক্ষা দিচ্ছ, এর ফল ভালো হবে না, তো তুমি ঢাকায় ব্যাক করো। তো আমি ঢাকায় চলে আসলাম, এক কাপড়েই ঢাকায়, শীতের সময় ছিল, কাপড়ে তেমন কিছু ছিল না, ট্রেনে করে আমি ঢাকায় চলে আসলাম। আসার পরে বাবা বললো যে দেখো, তুমি যদি এত কিছুর পরেও যদি তুমি ওই সংসারে ফিরে যাও, তাহলে আমি যখন মারা যাব তখন তুমি আসবে, তার আগে আসবে না। আমি ঠিক বুঝলাম না আপনার বাবা এই কথাটা কেন বলছে। মানে বাবা দেখতেছে আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে, ইভেন তারা লেখাপড়া করতে দিচ্ছে না, আমার একটা ভুল হয়ে গেছে। বাবা বলতেছে কাবিনটা তো আসলে বিষয় না, যেহেতু সে বারবার তারা টাকা চাচ্ছে, তারা তোমার কোনো করতেছে না, কেয়ার করতেছে না। এবং আমি নিজেও বলতেছি যে বাবা আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমি নিজেও বলতেছি যে আমি ওর সাথে থাকবো বা সংসারটা করবো। মানে আপনি আপনার বিভিন্ন কমপ্লেইন গুলো বাবাকে বলছেন সবসময়, মানে বাবা মার সাথে তো হ্যাঁ আপ টু ডেট, আর তারা তো জানে। তো আমার কিন্তু অন্য বিষয়ে কমপ্লেন ছিল না, আমার বিষয়টা ছিল যে আমাকে পড়ালেখাটা করতে দেওয়া হোক। ঠিক আছে, তোমরা টাকা চাচ্ছ, তোমরা নিচ্ছ, সেটা আলাদা বিষয়, কারণ আমার বাবার প্রথম ভুলটা করছে যে 5 লাখ টাকা দিতে চাইছে, এটা হচ্ছে আমার বাবার প্রথম ভুল ছিল যেটা। তো যাই হোক, তো পরে আমি বললাম, তখন বাবা সবকিছু দেখে বলতেছে যে যদি তুমি যাও তাহলে তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নাই, কারণ তুমি একটা বাচ্চা নিয়ে এসে যখন আমার সংসারে থাকবা, লেখাপড়া জানো না, তখন তোমাকে দিয়ে আমি কি করাবো? তখন তোমার লাইফটা একবারে শেষ। ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডও বোঝালো আমাকে। এটা কে বলেছে আপনাকে? এটা আমার বাবাই বললো আমাকে। আমার বাবাই বললো, ইভেন প্লাস সাথে আমার কিছু ফ্রেন্ডরাও বললো যে তারা কেউ মেজর পার্সন, কেউ আর্মি পার্সন, মানে বড় বড় অনেক পজিটিভ বলছিল না, বলছিল ঠিক আছে তোমার এখানে গিভ আপ করাটাই শেষ। হ্যাঁ, কারণ তুমি যেহেতু এইভাবে ফাইট করে সে পরীক্ষা দিছে, এখন তুমি ওই সংসারে গেলে তোমাকে ওরা এমন ভাবে টর্চার করবে যেটা বিগত দিনে করে আসছে। আমি মানে বললাম না যে ওদের টর্চারের তো যেটা বিগত দিনে করছে, ইভেন তারা আমার মামাকে বলেই বসছে, বড় মামাকে বলছে, বাজারে দেখা হয়েছে একই গ্রামে যেহেতু। তখন আমিও চিন্তা করলাম যে না, যা হয়েছে, ও যদি অন্য জায়গায় বিয়ে করে হ্যাপি থাকে, অন্য কোথাও থেকে যদি টাকা নিয়ে এসে ওরা যদি হ্যাপি থাকে, তাহলে ওরা থাকুক, আমি আমার লাইফটাকে আমার মতো করে লেখাপড়া কমপ্লিট করে সাজাই। কারণ ওই ছেলে তো চাকরিও করবে না, বা ও তো কোনো কিছু করবে না, এভাবে বাবা মার টাকা দিয়েও, বাচ্চা হলে তো ওদের টাকা দিয়ে এইভাবে কয়েকদিন আমি চলবো, আর বাচ্চা হয়ে গেলে তখন যদি আরো টর্চারের পরিমাণটা বেশি হয়ে যায়, এরকম আমার মনেও বিভিন্ন প্রশ্ন আসলো। কারণ সে যদি আমাকে অরিজিনালি ভালোবাসতো, তাহলে তো আমাকে এক কাপড়ে এইভাবে বের করে দিতে পারতো না। পরে আমি ওখান থেকে এই সবকিছু থেকে আমি বেরিয়ে আসি, একটা মিউচুয়াল ডিভোর্স আমাদের হয়। বেরিয়ে আসার কয় বছরের মাথায় আপনার ডিভোর্স হয়ে গেল? 1.5 বছরের মাথায়। যাই হোক, এগুলি সব গেল। আমি আবার এমবিএ ঢাকা টু রাশিয়া আমি এমবিএ কমপ্লিট করলাম, কারণ যেহেতু তার একটা সেমিস্টার ছিল, ওনারা বলতেছিল যে তুমি এই একটা সেমিস্টারের জন্য ঢাকায় নিও না, ট্রান্সফার করে তুমি এখানে এসে কমপ্লিট করো, আমরা তোমাকে ওইভাবে স্কোপ দিব। যেহেতু এমবিএ শুক্র শনি ক্লাস ছিল, তো আমি রেগুলার বৃহস্পতিবার 2টা ট্রেনে রাজশাহী যেতাম, ক্লাস করতাম, চাচা বাসায় 2 দিন থাকতাম, আবার শনিবার রাতে 10টা সাড়ে 10টা ট্রেনে ঢাকায় ব্যাক করতাম। এইভাবে আমার মানে প্রায় 6টা মাস
চললো। এরপর এমবিএটা কমপ্লিট করলাম, পরে যাই হোক আমি চাকরি পেলাম নিজের যোগ্যতায়, কারো হেল্প ছাড়া। তো চাকরি করতে করতে বছর খানিক গেল, যাওয়ার পর ব্যাংকে চাকরি হয়ে গেল। এভাবে ব্যাংকে চাকরি হওয়ার 6 মাস পরে আমি মানে বাবা মার সাথে ঈদ করতে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর ঘটক একটা প্রপোজাল জোর করে নিয়ে আসলো, যেটা প্রপোজাল আগেও বলছে, আমি বলে দিয়েছিলাম যে আমি আর এখন বিয়ে শাদী করবো না, আর ওই গ্রামের ছেলেকে তো আর করবোই না এরকম, কারণ যেহেতু একই গ্রামের, ছেলেটাও ওই আমার এক্স হাজবেন্ডের গ্রামেরই, পাশাপাশি গ্রামের। জোর করে নিয়ে আসলো, আমরা গাড়িতে উঠবো তার 2 ঘন্টা আগে ঘটক ছেলেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললো যে ছেলে আর দেখতে আসলো, আসার সাথে সাথে আম্মা একটা কথা বললো যে দেখো বাবা, আমার মেয়ে এরকম এরকম হয়েছে, তুমি জেনে বুঝে এসে বিয়ে করলে যদি মনে হয় তারপরে তোমার ফ্যামিলি নিয়ে এসো, তার আগে না। তার আগ পর্যন্ত না। ছেলেটা কি ব্যাচেলর ছিল, মানে ওনার আগে কোনো বিয়ে হয় না। তো ছেলেটা হাসি মুখে ওইখানেই বলতেছে আমি সব জেনে বুঝে আসছি, আমার কোনো আপত্তি নাই। আপনাকে সে চিন্তা আগে থেকে? না, আমাকে কথাবার্তা হয়নি, না, কোনোদিনও কথা হয়নি। ওই দিনই আমাদের ফার্স্ট কথা। তো ছেলেটা তার কার্ড দিল, আমাকে বললো আপনার কোনো কার্ড আছে? তো আমি ন্যাচারালি যেহেতু ব্যাংকে জব করি কার্ড আছে দিয়ে দিছি। এরপর ছেলেটা প্রায় সময় আমাকে ফোন দিত, বাট আমি রিসিভ করতাম না। আমি আরো আম্মাকে বলতাম যে মা এরকম এরকম ব্যাপার, সে ফোন দেয় বারবার, আমার খুব বিরক্তি লাগে, কথা বলতেও বিরক্তি লাগে। তো তাকে তো বলাই হয়েছে যদি সে বিয়ে করতে চায়, তার যদি এত ইচ্ছা থাকে তার ফ্যামিলি নিয়ে আসুক, কেন আমাকে বারবার এইভাবে ফোন করে ডিস্টার্ব। তো মানে যখন অ্যাট লাস্ট সে আমার অফিসে, অফিসে হেড অফিস এবং গুলশান কর্পোরেটে 2টা অফিসে আমার অ্যাবসেন্সে সে বারবার গেল। যাওয়ার পর অফিস থেকে আমার কাছে একটা কমপ্লেন আসে যে আপনার অ্যাবসেন্সে কে জানি আপনাকে খোঁজ করতে আসে একজন ছেলে। যে জিনিসটা খুবই দৃষ্টিকঠোর, মানে এত বেশি দৃষ্টিকঠোর, মানে আমি বলতেও পারছি না কে আমার খোঁজে আসে, কাস্টমার আসলেও তো ওইভাবে বলবে, পরিচয়টা দিয়ে যাবে, কিন্তু কিছুই বলতে পারছি না। তো এই বিষয়টা হেড অফিসে ভালো একটা আলোড়ন সৃষ্টি করে, যে একটা মেয়েকে খুঁজতে আসে, এটা নিয়ে ইয়ে হয়। যাই হোক, এর মধ্যে ও কি করলো, আমাকে যখন ফোনে এইভাবে যখন সব মিলায়, যখন আমাকে যখন পাচ্ছিল না বা আমি যখন তার সাথে যোগাযোগ করতে চাচ্ছিলাম না, অ্যাভয়েড করছিলাম, তখন সে মেসেজ দেওয়া শুরু করলো। তো কিছু না বলে আম্মাকে দেখালাম, আম্মা বলে চুপ করে রেখে দেয়, এই এত দরকার নেই, এগুলি পোলাপান এগুলি করে অনেক। আর যেহেতু আমারও ওরকম এজ না যে আমি ওরকম প্রেমে পড়বো বা এরকম কিছু। পরে আস্তে আস্তে মেসেজ দেওয়া তার বাড়তেই থাকলো, কন্টিনিউয়াস মেসেজ দিতে থাকে, এবং মেসেজের অ্যান্সার না দিলে মানুষ কত বিজি, একটা অ্যান্সারও দেয় না, একটা ফোনও দেয় না, মানে জাস্ট যেভাবে আমাকে পটানো যায়। 10 দিন মেসেজ পেতে তো একদিন আমারও একটু হলেও মনটা ইয়া হবে যে না। তো পরে আস্তে আস্তে ফোনে কথাও শুরু হলো আমাদের। কথা শুরু হওয়ার পর সে আমাকে ইমোশনালি কিছু ব্ল্যাকমেল করলো। ইমোশনালি ব্ল্যাকমেল বলতে সে শুরু করলো, বলতেছে যে আমি গরিব দেখে আমাকে বিয়ে করবেন না। আমার এই জিনিসটা খুব ইমোশনাল আঘাত করলো, কারণ আমার প্রিভিয়াসে আমার ভাইটা কিন্তু মারা গিয়েছে, যে সে গরিব দেখে তাকে দেয় না। আমার খালা কিন্তু সবসময় আমাদের একটা কথা, মানে ডিভোর্স হওয়ার পরে বলতো যে আমার ছেলের সাথে যদি দিতি তাহলে তোর মেয়ের কপালটা এরকম হইতো না। আমি কোনোদিন কি তোর মেয়েকে এত কষ্ট দিতাম? আর আমার ছেলে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে একটু অপরাধী হয়ে গেছি। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনার যদি এত আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তো আপনার ফ্যামিলির সহ আসেন। তো তার ফ্যামিলির সহ আসলো, আসার পর দেখলো, দেখার পরে তারা আবার দাওয়াত করলো। এর মাঝে সে একদিন আমাকে ফোনে বলতেছে আমি আপনাকে একটা কথা বলবো, এই কথার প্রেক্ষিতে আপনি বিয়ে ভেঙে দিবেন না। আমাদের বিয়েটা প্রায় 50% তখন মানে প্রসেসিং চলতেছে, 50% হয়ে গেছে, ওর সাইড থেকে 100%, আমাদের সাইড থেকে 50%। তখন ও বলতেছে যে দেখেন, আমি আপনার এক্স হাজব্যান্ডের ফ্রেন্ড, আমি ওর বাসায় থেকেছি, ওর বাসায় থেকে আমি 2টা বছর ইন্টারে থেকে 2টা বছর পড়াশোনা করেছি। যে কথাটা আমাকে ঘটকে বলেছে। ওকে, তারপর যাই হোক, এখন এরপরে এটা বলার পর আমি একটু থমালাম, এবং পরের দিন বাবা মার সাথে শেয়ারও করলাম বিষয়টা। শেয়ার করার পর আমার বাবা আমাকে একটা কথা বললো, বাবা মা দুজনই বললো মা এই বিয়েটা তাহলে করো না, কারণ ও আসতেছে আসলে তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য না। ও প্রথম আসতেছে লোভ করে, দ্বিতীয় আসতেছে ওর বন্ধু, মানে একটা রিভেঞ্জ হয়তো বা সে নিবে। মানে এই ধরনের কথা আপনার বাবা মা আপনাকে বললো? বাবা মা বললো যে আসলে মনে হচ্ছে না আমার কাছে ছেলেটা ওইভাবে এখন আর ভালো লাগছে। প্রথম থেকেই লাগে নাই, কারণ স্ট্যাটাস বলে একটা কথা থাকে, কিন্তু তুমি যেহেতু অ্যাভয়েড করতেছো, সো আমরা এটা ইয়া করতেছি না। পরে যাই হোক, তারপরে আমার কথাই গেল যে না, আমি বললাম যে দূর, মানুষ কত রকম হয়, এগুলি তুমি বাদ দাও, এগুলি নিয়ে মনে ধরে রাখো না। ও তো হ্যাঁ, তো এই কথাটা বলার আগে আমাকে আবার কসম করিয়ে নিয়েছিল যে বলো যে কথা দেন, আপনি আমাকে কথা দেন যে আপনি বিয়েটা ভেঙে দিবেন না। তো আমি কথা দিয়েছিলাম, সো আমি আর নড়তে পারি নাই যে না আমি বিয়েটা ভেঙে, কারণ আমি যদি না বলি তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যায়, আর হয় না। পরের সপ্তাহে বাবা মা গেল, ওদের ওখানে যাওয়ার পর ওদের আচরণ ভালো লাগে নাই, আমার বাবা মার লাগে নাই। আমার বাবা মা ভাই গেছে, ছোট ভাই, আচরণ ভালো লাগে নাই। তো কাবিন নিয়ে বার্গেনিং, ওরা বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব, ছেলে বলতেছে 2 লাখ টাকা কাবিন দিব। তো আমাকে SMS-ও করলো যে আমি আপনাকে 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চাচ্ছি, বাট আপনার বাবা কাবিন অনেক বেশি 6 লাখ টাকা চাচ্ছে, কিন্তু আমার তো এটা সামর্থ্য নেই, ইসলামের তো আপনি জানেনই, তো আপনি যদি একটু বলেন আপনার বাবা মাকে। তখন আমি চিন্তা করলাম যে একটা মানুষ ভালোবেসে জেনে বুঝেই তো আসতেছে, তাকে তো আমি কিছু হাইড করি নাই, সো আমার এখানে ভয় কিসের। তো আমি বাবাকে, আমার ছোট ভাইকে বললাম যে যা কাবিন দিতে চাইছে তাই দিয়ে রাজি হও।
আমার কাবিনের দরকার নেই, আমি টাকা দিয়ে কি করবো, আমি অন্যের টাকা নিবো কেন, এরকম একটা বিষয় বললাম। আর সংসার করলেও সারা জীবন 20 লাখ টাকা থাকলেও করবে, না থাকলেও করবে, 2 লাখ টাকা তো এটাতেও করবে, এরকম একটা বললাম। তো যাই হোক, ও ওইখানে বিয়ে ঠিক করে আসলো, আব্বা আম্মা ঠিক করে এসে আমার মা বললো যে মা ওইখানে যাওয়ার পর আমার কিছু অ্যাটিটিউড ভালো লাগে না, বিয়ে হয় নাই তোমার, তার আগেই তোমার হাজবেন্ড তার ভাবির বদনাম গায়, তোমার শাশুড়ি তার বড় ছেলে বউয়ের বদনাম গায়, তাহলে এরা যে তোমার বদনাম গাবে না 2 দিন পরে, তার কি গ্যারান্টি তুমি দিতে পারো? ওকে, সামহাও ওনাদের কালচারটা আপনাদের সঙ্গে ম্যাচ করছিল না, কোনোভাবেই কোনো ইয়াতেই আসে না। তারপরে আমি বললাম মা অসুবিধা না, তো আমি যেহেতু ইনকাম করি, আর দুজন মিলে ইনকাম করলে মোটামুটি কোনো না কোনো ভাবে চলে যাবে, আল্লাহ ভরসা, মানুষ তো ও তো নিজে থেকে আসতেছে। আর এই বিষয়গুলো সে আমাকে আগে থেকেই সাবধান করতেছিল, আমাকে বলতেছিল যে দেখেন এই বিষয়গুলো নিয়ে কথা উঠবে, ইয়া করবে, আপনি এগুলো বিষয় ধরেন না এবং কারো কথায় কান দিয়েন না। তো যাই হোক, তো বিয়ে পড়ানোর ঠিক কয়েকদিন আগে আমরা নিজেরাই সবাই শপিং করছি, এটা ঠিক যে আমার বাবা মা শপিং করছে, এবং ও টাকা পয়সা মানে নিয়ে আমাদের বাসায় আসছে, আমাকে বলছে যে 30,000 টাকার মধ্যে শপিং শেষ করতে হবে। এর মানে আমার অত বেশি অ্যাবিলিটি নাই, আর যদি বলেন তাহলে আমাকে লোন করতে হবে, অলরেডি সে 40,000 টাকা লোন করছে অফিস থেকে বিয়ের জন্য। তা আমি চিন্তা করছি সংসার যেহেতু দুজনার, সো এত লোন করে নিজেদের কাঁধে বোঝা বাড়ায় লাভ নাই। কারণ পরে আমি বলছি যে না, আপনি অল্প টাকা লোন করেন, যে আমি অল্প টাকাই শপিং করবো, আমি 30,000 টাকা আমার ওভারঅল সব শপিং শেষ করি বিয়ের। আর আমার বাবা তো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব টোটালি নিজেই করতেছে। সো মানে আমি বলতেছি আপনাদের তাহলে ওইভাবে খরচ করার দরকার নেই, কারণ আমার সংসারে যদি লোডটা বাড়ে তাহলে তো চিন্তাটা তো আমারই হবে, এই চিন্তাটা আমি করছি। ও আবার আরেকটা কথা বলে যে দেখেন বিয়ের দিন অনেক আত্মীয় স্বজন থাকবে, থাকবে, আমি চাই না আপনাকে ওইভাবে প্রেজেন্ট করতে সবার সামনে। তো আমরা তো জানি যে আপনার এটা সেকেন্ড ম্যারেজ, তো আপনার কাজীকে সেকেন্ড ম্যারেজের কথা না বলে আপনি ওখানে বলেন যে সেকেন্ড ম্যারেজ কিন্তু কুমারী লেখেন, ওইখানে ডিভোর্সিটা লিখতে দিয়েন না। এটা আপনি বললেন? আমি না, ছেলে বললো, ছেলে আমাকে বললো। তো আমি এটা বাবাকে সকালে বললাম, বলার পর বাবা বললো যে মানে একটু বাঁকা ভাবেই নিল। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ওটা যদি ওরা যদি কাজীকে বলতে পারে, ম্যানেজ করতে পারে, আমার এটা নিয়ে কোনো ইয়া নেই, সে নেই। কাজী আসার পর বললো, আব্বা বলে কি যে দেখেন বিয়েটা হচ্ছে শরীয়ত সম্মত হইলো কিনা আপনি সেইটা বিষয়, কুমারী না ডিভোর্সি এটা তো বিষয় না, আপনি তো এটা তারা জেনে বুঝে করতেছে, এটা তো ফ্যামিলিগত ভাবে বিয়ে। আর এটাতে এমন না যে 20-50 লাখ টাকা কাবিন, যেখানে আমার এটা লিখতেই হবে, এর মাত্র 2 লাখ টাকা কাবিন, এটা তো কাবিনের মধ্যেও পড়ে না, কারণ এটা হচ্ছে 2014 সালে পরে কাজী লিখছে, লিখার পরে 2 লাখ টাকা কাবিনে আমাদের বিয়ে হইলো। বিয়ের পর থেকে শুরু, বিয়ের যেদিন হইলো পরের দিন থেকে মানে একদিন পরে সে আমাকে তার বাবার বাসায় নিয়ে যায় নাই, তার ভাইয়ের বাসায় নিয়ে যায় নাই, কোথাও নিয়ে যায় না, আমার বাবার বাসায় রাখছে, মানে ঘর জামাই যেটা বলে। আমাকে বলতেছে যে বাসা নিতে গেলে তো সময় লাগবে, তো আমরা কয়দিন এখানেই থাকি। ঠিক আছে থাকি, সমস্যা কি। তো এরপরে আব্বা দিল ফার্নিচার কেনার জন্য কিছু টাকা, যে ঠিক আছে যেহেতু তোমরা আমাদের সাথে আসো, আপাতত কিছু ফার্নিচার নিয়ে আসো, যেটা দিয়ে অন্তত চলো, এরপরে তো আমি তো ফার্নিচার পরে দিব। সেটা ওদের সামনে আর বলে নাই, আব্বা বললো, আমাকে বললো। তো 50,000 টাকার মতো দিল, এটা দিয়ে আমরা খাট ছিল, স্টিলের শোকেস, একটা আলমিরা, মানে টুকটাক আর কি, যেটা কাপড় চোপড় রাখার জন্য একান্তই দরকার। আমি বললাম যে তোমার মা অসুস্থ, তুমি এখানে আসো, ঠিক আছে তুমি যাচ্ছ, তাহলে আমিও তোমার সাথে তোমার ভাইয়ের বাসায়। বলে ভাইয়ের বাসায় পরিবেশ ভালো না, তুমি যে থাকতে পারবা? আমি বলি হ্যাঁ পারবো না কেন, বিয়ে যখন করছি তখন তো থাকতে হবে, সব জায়গায় মানিতে হবে। গেলাম ভাইয়ের বাসায়, যেয়ে দেখলাম এক রুম, ওরকম ভাবে মানে না, মানে বস্তিতে এক রুম নিয়ে মানে তাকে থাকতে দিছে। যাই হোক, সেটা যার পার্সোনাল ব্যাপারে, এখানে আমার বলার কিছু নাই। আমি জোর করেই থাকলাম, বলতে গেলে ওর সাথে জোর করে গেলাম এবং জোর করে থাকলাম। ওখান থেকে আসার পরে আমাকে বলতেছে যে এরকম দেখো ভাবি না একটা জিনিস বাঁকা চোখে নিচ্ছে। কি বাঁকা চোখে নিচ্ছে? মাত্র 50,000 টাকা দিছে আব্বা কেনাকাটার জন্য, এই জিনিসটা ভাবি খুব বাঁকা ভাবে নিছে, ভাবি আমাকে ভাইয়ের সামনে কেমন ইনসাল্ট করছে, এরকম বলতেছে। আমি বলতেছি যে দেখো এইটা নিয়ে তো এত বেশি ম্যাটার হওয়ার বিষয় না, আর ভাবি যে ভাবির এত বদনাম গাইছো সেই ভাবি নিয়ে এখন এত মাথা ব্যথা কেন? ভাবি তো খারাপ, তুমি বলে হ্যাঁ আসলে ভাবি খারাপ, তখন গেল অ্যাভয়েড করলো, মানে আমাকে শোনায় নিল, আগে শোনায় নিয়ে পরে হ্যাঁ, তারপরে গেল। এটা যাওয়ার পর একদিন পরে এসে বলতেছে আমার অফিসে ভালো বিহেভ করতেছে না বসেরা, লোনটা শোধ করে দিতে হবে, লোনটা শোধ না করলে বসেরা ভালো বিহেভ করতেছে না। 40,000 টাকা তার যেটা লোন আছে। তো ভাইয়া এটা জানছে, যাই না ভাবি বলছে ভাবির বাপের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে এসে সেটা সেটা দিয়ে অন্তত লোনটা ক্লোজ করতে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যেই ভাবি এত খারাপ ছিল সেই ভাবির বাপের বাড়ি থেকে 30,000 টাকা, যে ভাই এত টাকা থাকা সত্ত্বেও বিয়ে করার মানে বিয়ের সময় 1 পয়সাও দিল না, ইভেন বউকে যে নতুন বউকে একটা গিফট দিতে হয় সেটাও দিল না। মানে কি বলবো, বলার এখানে আসলে নিজের কাছে খুব আশ্চর্য লাগছে জীবনের। তো আমি বললাম যে এটা তো আমার দৃষ্টিতে ভালো না, যে ভাবি কেন দিবে, ভাইয়ের থাকলে ভাই যদি দেয় সেটা আলাদা বিষয়, ভাই দিবে না, ভাবি কেন বাপের বাড়ির টাকা এনে দিবে? তো
পরে আমি বললাম যে যেহেতু যে বিয়ের গিফট থেকে টাকা উঠছিল আমার কাছে প্রায় 10-15 হাজার টাকা ছিল, সব মিলে ওর হাতে 20,000 টাকা তুলে দিলাম, দিয়ে বললাম যে এটা তুমি দিয়ে দাও, দিয়ে আর বাকি 20,000 টাকা আস্তে আস্তে প্রত্যেক মাসের স্যালারি থেকে দিব, এটা বললাম। আমরা কোথাও ঘুরতেও গেলাম না, কোথাও না, আমার বাবার বাড়িতেই থাকা। এর মধ্যে এখন আমি বলবো ওকে যে প্রেশার ক্রিয়েট করবো, বাসা নাও, তো টাকা কই? বাসা ভাড়া নিতে গেলেও তো টাকা লাগবে, অ্যাডভান্স দিতে হবে, ইয়ে করতে হবে, টাকা না থাকলে কেউ তো আর বাসা